স্বাগত আপনাদের সার্বক্ষণিক ভূত ইউটিউব চ্যানেলে। আজকের ঘটনাটির নাম হচ্ছে কবিরাজ বাড়ির জিন। আজকের ঘটনাটি সংগ্রহ করেছে আমাদের মডারেটর অর্ণব। এমনভাবেই আপনারা আমাদের মাঝে গল্প প্রেরণ করতে পারেন আমাদের ইমেইল এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে। তো আজকের ঘটনা শুরু করা যাক। ঘটনাটি অনেক আগের ঘটনা, সালটা ঠিক মনে নেই। সুমন সাহেব একটি জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলেন তার পরিবার নিয়ে। তার পরিবারের সদস্য হলেন 3 জন: সুমন সাহেব, তার বউ এবং সুমন সাহেবের ছোট বোন। বসবাস শুরু করার কিছুদিন পর সুমন সাহেবের ছোট বোনের আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন একলা একলা ঘরে নিস্তব্ধভাবে বসে থাকা, কারোর সাথে কথা না বলা, পাশের পুকুর পাড়ে গিয়ে সন্ধে বয়ে যায় কিন্তু বাড়িতে না ফেরা। সুমন সাহেব তো সারাদিন বাড়িতে থাকেন না, তার বাজারে গিয়ে দোকানে বসতে হয়। বাড়িতে সুমন সাহেবের বোন রুমির গতিবিধি লক্ষ্য করেন সুমন সাহেবের স্ত্রী। সুমন সাহেবের কাছে এই বিষয়গুলো বিস্তারিতভাবে না বললেও কিছুটা আভাস দিয়ে দেয় সুমন সাহেবের স্ত্রী। সুমন সাহেব কিছু বিশ্বাস না করলেও এই বিষয়গুলো বাস্তবে রূপ নিতে থাকে। সুমন সাহেব তাও এই বিষয়গুলো পাত্তা দিতেন না, কিন্তু এই গাফিলতিগুলোই আসল রহস্য প্রকাশ করল। একদিন সুমন সাহেবের বোন রুমি সকাল থেকেই তার দরজা বন্ধ করে রেখেছে। এই বিষয়টি নিয়ে সুমন সাহেবের স্ত্রী খুবই চিন্তিত। অনেকবার ডাকাডাকি করার পরও রুমি কোনোভাবেই দরজা খুলছে না, এমনকি ঘর থেকে কোনো আওয়াজও আসছে না। এক পর্যায়ে সুমন সাহেবের স্ত্রী সুমন সাহেবকে কল করলেন এবং বললেন, শিগগিরই বাড়িতে আসুন, আপনার বোন যে দরজা খুলছে না। সুমন সাহেব বাজার থেকে এসে দেখে, হ্যাঁ, শামিমার কথা তো সত্যি। এই রুমি, রুমি, দরজা খোল বলে চিৎকার করে সুমন সাহেব, কিন্তু প্রতি উত্তরে কোনো জবাবই আসে না। এক পর্যায়ে অনেক লোক সমাগম তৈরি হয়ে যায়। কয়েকজন সুমন সাহেবকে বলেন, আপনার দরজাটা ভেঙে ফেলা দরকার। সুমন সাহেব এবং আরও কয়েকজন মিলে দরজা ভাঙার প্রস্তুতি নেওয়া শুরু করলেন। দরজা ভাঙার সাথে সাথেই তারা যা দেখলো তা দেখার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। এটা দেখার পর সুমন সাহেবের তো বিশ্বাসই হচ্ছিল না, কিভাবে হয়ে গেল এইসব। সুমন সাহেব চিৎকার করে গিয়ে তার বোন রুমির পা দুটি জড়িয়ে ধরে কান্না শুরু করতে লাগলেন। অনেকে ধরাধরির মাধ্যমে রুমিকে মাটিতে নামানো হলো, রাখলেন সেই বাড়ির বারিন্দার সামনে। তার মুখখানি যেন এখনো হাসিতে মাখা, কাপড়ের কাপড়ে মোড়া দেহটা যেন দাফন করা অতি কষ্টের সুমন সাহেবের কাছে। স্বাভাবিক জীবনযাত্রায় কিছু ফাটল ধরলেও সেই ফাটলটি যেন ভরাট হয়ে যায় একটি সুখবরের মাধ্যমে। আপনার তো মেয়ে হয়েছে, মিষ্টি কই? নতুন অতিথির আগমন। সেদিন ছিল বুধবার, 11:49। শামিমার কোলে নবজাতকটি হঠাৎ তার স্বাভাবিক অবস্থা হারায়, কারণ তখনই তারা হাসপাতাল থেকে এই বাড়িতেই আসে। শামিমাও হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিল। শামিমা সেই রাত নবজাতককে কোলছাড়া করলেন না। পরদিন সকাল সকাল শামিমা তার সেই সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যান। সেই বাড়িতে থাকা শুরু করলেন শুধু একলা সুমন সাহেব। এমনভাবেই একটি বছর শামিমা তার মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে থাকেন। সুমন সাহেব কীভাবে আর একলা থাকবে? শামিমা চলে আসে সেই বাড়িতে, কিন্তু তার মেয়ে 6টি বছর অতিক্রম করে তার নানার বাড়িতে। এক পর্যায়ে সুমন সাহেব তার মেয়েকে পুরোপুরিভাবে নিয়ে আসে সেই বাড়িতে থাকার জন্য। মেয়েটির রূপের বর্ণনা অতুলনীয়,
জনতার মতো সেই চোখ, রেশমি কালো চুল, কৃষ্ণচূড়ার কুসুমের পাপড়ির মতো তার মুখমণ্ডল। এমত অবস্থায় গ্রামের মতে তার বিয়ের সময়ও ঘনিয়ে এসেছে। পাত্র আসে অনেক, কিন্তু কোনোটি টেকসই হয় না। অনেক ঘটনার সৃষ্টি হয়, যেমন পাত্র আসতেই পারে না, মেয়েটি অসুস্থ হয়ে যায়। সন্দেহটা জন্মে তখনই। তার মা চিন্তা করে, বিয়ে ভেঙেই বা যাচ্ছে কেন। তার মা তখনই সিদ্ধান্ত নেয় যে একটি কবিরাজ তলব করা প্রয়োজন। সুমন সাহেবকে দিয়ে ভালো একটি কবিরাজ ডাকিয়ে বাড়ি বন্ধ করে নেন তিনি। হ্যাঁ, স্বামীমার সন্দেহটাই ঠিক। কিছুদিন পর মেয়েটির বিয়ে হয় জাঁকজমকভাবে, কিন্তু এখন থেকেই এই পুরো ঘটনাটি রূপ নেয়। মেয়েটি তার স্বামীর সম্মুখে আসতেই পারে না। যখনই সে তার স্বামীর সম্মুখে আসতে চায়, তখনই তার গলার স্বর যেন পরিবর্তন হয়, সাথে ভাবেরও পরিবর্তন লক্ষ্য করা যায়, এবং তার গলা যেন ছেলে স্বরের কিছু মিশ্রণে পরিণত হয়। মেয়েটির মধ্যে থাকা জিন বলে ওঠে, তুই এখান থেকে চলে যা, তোর এইখানে কোনো দরকার নেই। স্বামী এই কথা শুনে তো অবাক। এই খবরটি অনেক তাড়াতাড়ি মেয়ের বাড়িতে পৌঁছে দেওয়া হলো। পরদিন সকালে দুই পরিবার এক হয়ে একটি কবিরাজকে ডেকে আনলেন। কবিরাজের সম্মুখে মেয়েটি পুটলি থেকে কিছু বের করে কবিরাজ সাহেব মেয়েটির মুখে যখনই লাগাতে যাবেন, তখনই মেয়েটির ভিতরে থাকা জিনটি বলে ওঠে, না, চলে যায় এখান থেকে, এখানে আসবি না। যেদি কবিরাজ মেয়েটির ছায়ায় ঝাড়ু দিয়ে আঘাত করতে লাগে, সেই মেয়ের মধ্যে থাকা জিনটি বলে ওঠে, তুই আমার কিচ্ছুই করতে পারবি না। এক পর্যায়ে জিনটি হার মেনে যায়। কবিরাজ জিজ্ঞাসা করে, তোর নাম কি? জিনটি বলে, আমার নাম হিমাংশু। কবিরাজ জানতে চায়, তুই কোথা থেকে এসেছিস? জিনটি বলে, আমি এইখানেই থাকি, এই বাড়িতেই। কবিরাজ বলে, কি বলিস? এ বাড়ি তো সুমন সাহেবের। জিনটি বলে, না, এইটা আমার পৈতৃক নিবাস। এইখানে আমার পিতামহের বাড়ি ছিল, আমি এই বাড়িরই ছেলে। এক পর্যায়ে কিছু লোক আমাদের বাড়িতে প্রবেশ করে, এবং সেই দিন আমি ছিলাম একলা। বাড়িতে ঢোকা মাত্রই আমি আটকাতে চাই। সেইখান থেকে একটি লোক আমার পিছন থেকে গামছা দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরে। তার মাধ্যমেই আমার মৃত্যু হয়। এই বিষয়টি তারা আত্মহত্যা হিসেবে বোঝানোর জন্য আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে সেই বড় ঘরে রেখে চলে যায়। আমি অনেক চিৎকার করেছিলাম, কিন্তু সেই রাতে আমার চিৎকার কেউ শুনতে পারেনি। সবাই সেদিন বাইরে গিয়েছিল, আমাকে বাঁচানোর জন্য কেউই আসেনি। সকাল সকাল যখন আমার বাবা মা বাড়িতে আসে, তখন আমার বাবা সেই বড় ঘরে আমার লাশ ঝোলানো অবস্থায় পায়। আমার মা অনেক কান্না করছিল। আমার বাবা দৌড়ে গিয়ে আমার লাশটা নামিয়ে সেই বড় বারিন্দার সামনে রাখে। অনেক লোক সমাগম তৈরি হয়ে যায়, সবাই এসে বলে এটা নাকি আত্মহত্যা। কিছুদিন পর আমার বাবা মাও এই বাড়িটা ত্যাগ করে। হয়তো তাদের আমার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কিছুদিন পর একটি লোকের কাছে আমার বাবা মা সেই বাড়িটি বিক্রি করে অন্যত্র চলে যায়। সে লোকটি তারা 10-15 বছর সেই বাড়িটি তেমন অবস্থায় রেখে দেয়। আমি সেই বাড়িতেই থাকি। একদিন সুমন সাহেব আসেন
সেই বাড়িটি পরিদর্শন করতে, তার স্ত্রী সহ। সুমন সাহেবকে সে লোকটি বাড়িটি বিক্রি করে দেয় এবং এতে আমি অনেক রাগান্বিত হয়েছিলাম যে আমার বাড়ি এটা, অন্য কেউ থাকবে না। তাই সেই জেদে আমি সুমন সাহেবের বোনকে মেরে ফেলি, তেমনভাবেই যেভাবে আমার মৃত্যু হয়েছিল। এই কথা বলেই জিনটি একটি তাচ্ছিল্যের হাসি হাসা শুরু করে দেয়। কবিরাজ সাহেব জিনকে বলে, দেখ, তুই যা করছিস সেটা তোর নিজের সাথে হয়ে যাওয়া দুর্ঘটনার শাস্তি, তুই অন্যকে দিতে পারিস না, এটা চরম পাপ, তুই এখনই এই বাড়ি থেকে চলে যা। জিনটি বলে, এটা আমার বাড়ি, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। কবিরাজ সাহেব জিনটিকে তাড়াতে সক্ষম হয়, কিন্তু জিনটি যাওয়ার সময় বলে যায়, আমি আবারও আসব। তো বন্ধুরা, এর মাধ্যমে আমাদের এই কবিরাজ বাড়ির জিনটি শেষ হচ্ছে না, এটি হচ্ছে পার্ট 1। তো দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ঘটনায়।